এবছরে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করেছিলেন। আজকে সেই নিয়ে আলোচনা করব, এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল কি এবং কত সংখ্যক ছাত্রছাত্রী কলেজে অ্যাডমিশন নিলেন। নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি, আর আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার রয়েছেন। দাদা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, আমার কাছে যে পরিসংখ্যানটা রয়েছে যে রাজ্যে যে সমস্ত কলেজ রয়েছে তার মোট সিট হচ্ছে 9,48,787। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5,27,578 জন ফর্ম ফিল আপ করেছেন। প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করলেনই না, কলেজের গণ্ডি পর্যন্ত তারা যাচ্ছেন না। সেক্ষেত্রে এটা চিন্তার কারণ, উদ্বেগের কারণ রাজ্যের কাছে। পরিসংখ্যান দেখলে পরে বিষয়টা তাই মনে হবে। আমি একটু ব্যাখ্যা করে বলি যে বিষয়টি কি। প্রথমত হচ্ছে যে এটা গতকাল রাত পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছিল, তারপরে রাত্রি 9টার পরে এটার ফিগারগুলো সরকারি সূত্র থেকে প্রকাশ করা হয়েছে, এবং তাতে যেটা দেখা গেছে যে যেটা তুমি বললে যে 4 লক্ষের মতন মানে আসন ফাঁকা থাকছে। এখন এই যে আসন ফাঁকা থাকা, এটার মধ্যে হয়তো একটা ড্রপ আউটও আছে আর কি, যে যারা উচ্চ মাধ্যমিকে পাশ করেছে বা গত বছর পাশ করেছে, গত বছর কোনো কারণে ভর্তি হয়নি, এবছরও হলো না, এই ব্যাপারটা থাকতে পারে। কিন্তু এটা মেজর কারণ নয়, যেটা সাধারণভাবে আমরা মনে করি যে সিট ভর্তি হয়নি মানে যারা পাশ করেছিল তারা সবাই ভর্তি হতে এলো না, এইটা কিন্তু কারণ নয়। কারণটা যেটা, সেটা খুব মানে কি বলবো, সেটা একটু বুঝিয়ে বলার বিষয় আছে। সেটি হচ্ছে যে আমাদের যে সংরক্ষণগুলো চালু হয়েছিল, এগুলো 2013-র পর থেকে উচ্চ শিক্ষাতে তার আগের সরকারও কিছুটা চালু করে, কিন্তু যে সিদ্ধান্তগুলো হয়েছিল আগের সরকারের সময়তে সেগুলো তারা ইমপ্লিমেন্ট করার অতটা সুযোগ আর পায়নি। মাঝখানে নির্বাচন চলে আসে, নতুন সরকারকে এসে গোটা জিনিসটা বুঝতে হয়। যেটা তখন হয়েছিল যে উচ্চ শিক্ষাতে কতগুলি সংরক্ষণ চালু হয়, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সংরক্ষণ হচ্ছে ওবিসি সংরক্ষণ, 17%। এবার সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট ছিল যে এই যে অতিরিক্ত সংরক্ষণগুলো যখনই যেখানে চালু হবে, তখন এক্সিস্টিং যে সিট আছে, এটা যেমন মানে কলেজে ভর্তির সিট, কিন্তু যদি এটা চাকরির ক্ষেত্রেও হয় তাহলে অতিরিক্ত পদ সৃষ্টি করতে হবে। এই সংরক্ষণটা দেওয়ার জন্যে কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলা হয়েছিল যে অতিরিক্ত আসন সৃষ্টি করতে হবে। এটা সব রাজ্যের ক্ষেত্রেই সত্যি। এবার সেই আসনগুলো মানে তৈরি করা হয়েছিল। এবার এই প্রত্যেক বছর একটু একটু করে আসন বাড়তে বাড়তে যেটা দেখা গেছে যে কোনো একটা সাবজেক্টে হয়তো 100টা সিট হলে পরেই যথেষ্ট, কারণ এটা তো একটা মার্কেট ডিমান্ডের ওপর নির্ভর করে। ছেলেমেয়েরা আজকের ছেলেমেয়েরা যে ধরনের বিষয়ের ওপর পড়তে আসছে, 5 বছর পরে ছেলেমেয়েরা তাদের বিষয় বদলে যাবে, বিষয়ের প্রায়োরিটি বদলে যাবে। 5 বছর আগে প্রায়োরিটি একরকম ছিল। ফলে যেটা হয়েছে যে প্রচুর আসনে এখন যেখানে হয়তো রিকোয়ারমেন্টটা 100, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে আসন সংখ্যাটা 130-32 আছে। ফলে এই জায়গাগুলোতে তো ভর্তি হবে না। আরেকটা সংরক্ষণ চালু হয়েছিল, সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশে সব রাজ্যে চালু হয়েছে, সেটা হচ্ছে যে জেনারেল কোটার মধ্যে, কারণ আমাদের যে সংরক্ষণগুলো আছে সেটা হচ্ছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনুন্নত শ্রেণী বা ওবিসি। এর বাইরেও জেনারেল কাস্টের মধ্যে একটা আর্থিক মানদণ্ডে একটা সংরক্ষণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে 10% পদ, সেখানে ব্রাহ্মণ, কায়স্থ বা যে কোনো জেনারেল কাস্টের যে কেউ সেখানে ওই 10% পেতে পারে, যদি না তাদের ওই একটা আর্থিক মানদণ্ড বলা আছে যে তাদের পরিবারের বাৎসরিক আয় যদি এই টাকার থেকে কম হয় তাহলে তারা ওই সংরক্ষণটা এলিজিবল। এখন ওই সংরক্ষণটার জন্য কিন্তু আসন বাড়াতে হয়েছিল। এবার যেটা হয় যে ধরা যাক এখন ম্যাথমেটিক্সে এতগুলো আসন বেড়েছে, কিন্তু ম্যাথমেটিক্সটা কোনো কারণে তার সেই প্রায়োরিটি এখন পাচ্ছে না, হয়তো ম্যাথমেটিক্সেরই রিলেটেড অন্য কোনো একটা সাবজেক্ট চলে এসছে, এরকম বিষয়ও কিন্তু আছে। ফলে প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে। আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে যে শুধু তো কলেজে পড়াশোনার জন্য ছেলেমেয়েরা আসবে তা নয়। যেমন আমি একটা হিসেব দিচ্ছি, তাহলে জিনিসটা খুব ভালো বোঝা যাবে যে আমাদের রাজ্যে যেটা হয়েছে যে
আমি জাস্ট 1 মিনিট বলছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করেছেন হচ্ছে 6,79,784 জন। এবার তার সঙ্গে ICSE, CBSE অর্থাৎ দ্বাদশ উত্তীর্ণ বেশ কয়েক হাজার ছাত্রছাত্রী আমাদের রাজ্যেও আছে। এখন এটা নিয়ে প্রশ্ন হতে পারে যে তাহলে কেন 4 লক্ষ সিট তাহলে ফাঁকা থাকছে, কারণ আরো তো স্টুডেন্ট আছে, তাহলে তো ডিমান্ড বেড়ে গেছে। এখানে অন্য কতগুলো বিষয় আছে, যেমন আমি বলছি যে বিজ্ঞান শাখার যারা ছাত্রছাত্রী তাদের একটা বড় অংশ কিন্তু চলে যায় জয়েন্ট এন্ট্রান্সে, একটা বড় অংশ যাবে মেডিকেলে। মেডিকেল মানে শুধুমাত্র কিন্তু MBBS নয়, অ্যালায়েড প্রচুর বিষয় এখন পড়ানো হয়, প্রচুর। মানে আমি বলছি যে যেগুলো হয়তো সরাসরি মেডিকেল সায়েন্সের মধ্যে পড়ে না, কিন্তু মেডিকেল সায়েন্সের অ্যালায়েড সাবজেক্ট হিসেবে চিকিৎসার সঙ্গে যুক্ত। এই যেমন আমি বলছি যে ভোকেশনাল কোর্স আছে ফিজিওথেরাপি, এটা এখন বিশাল মার্কেট, এবং ফিজিওথেরাপিস্টদের চাইলেই পাওয়া যায় না। ডাক্তারের যেমন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, যারা ভুক্তভোগী তারা জানেন যে ফিজিওথেরাপিস্টকে বললেই কিন্তু সে সময় দিতে পারে না, তার এত ব্যস্ততা থাকে। এখন যেটা আমি বলছিলাম যে 1,20,000-এর বেশি ছেলে মেয়ে তারা কিন্তু রাজ্য জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছে। মানে তারা যদি মনে করে যে তারা ইঞ্জিনিয়ারিংটা পড়বে, তাহলে তারা উচ্চ মাধ্যমিকের কলেজগুলোতে তারা আসবে না। আচ্ছা, এর সঙ্গে আছে নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট, পলিটেকনিক এবং বিভিন্ন ভোকেশনাল কোর্স, এগুলো তো সমস্ত আছে। তো সব মিলিয়ে যেটা বিষয়টা সেটা হচ্ছে যে এটাকে সাধারণভাবে আমরা মানে মনে করে থাকি যে বিরাট ড্রপ আউট, এটা যে এই হচ্ছে না ওই হচ্ছে না। একটা বিষয় আছে, এটা ঠিক কথা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে ক্রমশ উচ্চ শিক্ষার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে, বা বিশেষ করে মাধ্যমিকের পরেই একটা প্রবণতা দেখা যাচ্ছে যে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা কম হচ্ছে। এখন এটাকে কেউ নারী প্রগতি বলে দেখতে পারে যে মেয়েরা প্রচুর সংখ্যায় আসছে, সেটা ভালো, কিন্তু বিষয়টা বোধহয় সবটা তাই নয়। বিষয়টার মধ্যে আরেকটা জিনিস আছে যে অর্থাৎ কলেজে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি, মানে বেশি ছেলেদের থেকে বেশি, এটা একটা ভালো দিক। এখন এটা কি শুধুই নারীর অগ্রগতি নাকি পুরুষের পিছিয়ে পড়া? এই বিষয়টা আছে যে করোনার পরে দেখা যাচ্ছে অনেক ছেলেরা, আগে যেটা মেয়েদের ক্ষেত্রে ছিল যে বিয়ে দিয়ে দিচ্ছে, এই করছে ওই করছে, নানান কারণে তাদের পড়াশুনো থেকে পরিবারই তাকে সরিয়ে নিচ্ছে, অনেক ছেলে কিন্তু বাধ্য হচ্ছে অল্প বয়সে নানান রকম কাজকর্মে ঢুকে পড়তে। মানে কেউ জোম্যাটোর ডেলিভারি বয় হচ্ছে, কেউ ওই হচ্ছে তাই হচ্ছে, নানান রকম অ্যালায়েড সার্ভিসে তারা ঢুকে যাচ্ছে। তার কারণ মানে পারিবারিক কারণে তাদের পক্ষে কলেজ শিক্ষাটা বা বিশ্ববিদ্যালয় শিক্ষাটা করা সম্ভব হচ্ছে না। কারণ আর্থিক পরিস্থিতি যখন খারাপ হয়, এটা তো ঠিক যে আমাদের দেশের যা আর্থসামাজিক মানে ব্যবস্থা বা সংস্কৃতি, তাতে প্রাথমিকভাবে দায়িত্বটা বাড়ির ছেলেকে নিতে হবে। ছেলে না থাকলে মেয়ে নেবে অবশ্যই, বা ছেলে মেয়ে ভাগ করে নেবে, কিন্তু ছেলের দায়িত্বটা তো বেশি। এটা সঠিক বেঠিক আমি এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এটা ঘটনা যে বাবা মারা গেল বা বাবার চাকরি নেই, বাবার বেতন কমে গেছে, তখন কে দায়িত্ব নেবে? ছেলে বড় থাকলে ছেলেই দায়িত্ব নেবে। তার ফলে দেখা যাচ্ছে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষাতে কিন্তু ছেলেদের হার এবারও সংখ্যাটা কিন্তু তাই, মানে বেশ কয়েক হাজার সংখ্যা মেয়েদের তুলনায় ছেলেরা কম। এবং আমি তো বেশ কিছু ক্যাম্পাসে বিভিন্ন ক্লাসরুমেও দেখেছি যে মানে 60 জন স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে হার্ডলি 10 থেকে 15 জন ছেলে, বাকিরা সব কিন্তু মেয়েরা পড়তে এসছে। সো এইটা হচ্ছে কারণ, মানে এটা সবটাই উদ্বেগের, কথা আমি বলবো না। এই প্রশ্নের কারণ অনুসন্ধান জরুরি, কিন্তু আমি কতগুলো সাধারণ পরিসংখ্যান থেকেই বললাম যে এই কারণে অনেক সাবজেক্টে অতিরিক্ত আসন তৈরি হয়ে গেছে, হয়তো সেই সাবজেক্টটার এখন আর সেই প্রায়োরিটি নেই, এবং নতুন 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 বিষয় আসছে, নতুন নতুন মার্কেট অনুযায়ী কিন্তু এখন পড়াশোনা ছেলেমেয়েরা করে, ট্রেন্ড দেখে পড়াশুনো করে। এখন ঠিক আগের মতন আর ওই রকম নয় যে মানে একটা স্টেটাস, আমি সায়েন্সের অনার্স পড়ি, ফিজিক্সের অনার্স পড়ি, ব্যাপারটা এরকম নয়। সো তার ফলে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্টেও দেখা যাবে কিছু আসন কিন্তু ফাঁকা থাকবে। একদমই। অমলদা, এই প্রসঙ্গে আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে ক্যাপ অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, আসলে এটা কি? আমরা জানি যে এবারে প্রচুর ছাত্রছাত্রীরা তারা এই ক্যাপের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছেন, এটাতেই করতে হয়েছে তাদের। মানে
মানে সরকারি এবং সরকার অনুমোদিত যত কলেজ আছে বা গোটা মানে পশ্চিমবাংলার সবাইকে কিন্তু এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে। অনেক বেশি সুবিধাজনক। তাহলে এটা আগে কেন হয়নি, এতদিন পর কেন? মানে এর আগে তো সত্যি কথা বলতে কি করোনা এলো বলে কলেজে কলেজে অনলাইন পোর্টাল অনলাইনে মানে সাবমিট করা যাচ্ছিল অ্যাপ্লিকেশনস, কিন্তু এইটাতে যেটা হলো যে কেউ একবার সাবমিট করলো মানে যে সবকটা কলেজের জন্যই কিন্তু তার মার্কসটা যদি এলিজিবল হয় তাহলে কিন্তু সবগুলোর জন্যই সে কনসিডার্ড হবে এবং সেই অনুযায়ী মানে লিস্ট বেরোবে। ফলে অনেক বেশি কলেজ অনেক বেশি আসন তার কাছে ওপেন হয়ে গেল। তুমি যে প্রশ্নটা করলে এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন যে এই টেকনোলজিটা তো নতুন নয়। হ্যাঁ, এই টেকনোলজিটা ছিল বলে তো আমরা করোনার সময় খেয়ে পড়ে বেঁচেছি, অফিস করেছি বাড়ি বসে, তাহলে এটা এতদিন কেন চালু করা হয়নি? এইটা একটা বড় বিতর্ক যে এই গভর্নমেন্টই এই কথাটা বলেছিলেন এবং প্রেজেন্ট যিনি আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার একটা কৃতিত্ব আমি বলবো যে ইনি যখন প্রথম এই সরকার যখন আসে 2011 সালে, তখন তিনি প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তিনি তখনই বলেছিলেন যে এটা আমি চালু করব। কিন্তু আমার যেটা মনে হয় যে তারপরে উনি পরবর্তীকালে সরে যান, নতুন শিক্ষামন্ত্রী আসেন যিনি শিক্ষা দুর্নীতিতে এখন জেলবন্দি। তিনি কোনোভাবেই এইটাতে উৎসাহ দেখাচ্ছিলেন না। এটা সকলেই জানেন যে পার্থ চট্টোপাধ্যায় কিছুতেই তার পূর্বসূরির এই যে সিদ্ধান্তটি যেটাকে সকলে সমর্থন করছিলেন, উনি কিছুতে এটা নিয়ে উৎসাহ দেখাচ্ছিলেন না। এবং তার ফলে যে সমস্যাটা হলো যে কলেজে কলেজে ছাত্র ইউনিয়নের নামে একটা দাদাগিরি, সিন্ডিকেট রাজ, প্রচুর পয়সার বিনিময়ে ভর্তি, এবং সেখান থেকে একটা ছাত্র সমাজ তৈরি হলো যাদের রাজনীতির হাতে খড়িটা হলো হচ্ছে তোলাবাজি দিয়ে। ফলে তারা যে দলেই যাবেন পরবর্তীকালে তারা একটা সংস্কৃতি শিখে এসছেন যে থাবা দিয়ে জিতবো। এবং যেটা শুরু হয়েছিল পশ্চিমবাংলাতে খুব ভয়ানক পরিস্থিতি, সেটা হচ্ছে যে কলেজের কোনো বিল্ডিং হবে সেটাকে বরাত পাবে, তার কমিশন, এরকম অনেক ঘটনা। তার ফলে অনেক প্রিন্সিপালে হেনস্থা হওয়া এবং অনেক প্রিন্সিপাল চাকরি ছেড়ে দেবেন বলে তারা রেজিগনেশন দিচ্ছিলেন যে এইরকম পরিস্থিতি হয়েছে, ছাত্ররা এরকম করছে। এবং দুর্ভাগ্যক্রমে এটাও ঘটনা যে এই কাজগুলোর সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠনের নামই বেশি জড়ায়। পরবর্তীকালে যেটা হয় যে সরকার ওই জন্যে অনেক ক্যাম্পাসে গোলমাল এবং এই ধরনের অভিযোগগুলোর প্রেক্ষিতে সরকার ছাত্র সংসদ নির্বাচনটা স্থগিত করে রেখেছে বেশ কয়েক বছর, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা ভুল সিদ্ধান্ত। কারণ মানে 5 জন চুরি করে বলে গোটা একটা সিস্টেমকে, কারণ ছাত্র সংসদের অনেক কাজ আছে, অনেক কিছু আছে এবং রাজনীতিটাকে পরিচ্ছন্ন করার জন্য কিন্তু ছাত্র রাজনীতির একটা প্রয়োজন আছে। তো যাই হোক, সেটা তো অন্য ইয়ে। আমি এই ব্যাপারে অবশ্যই বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে আমি কৃতিত্ব দেব এবং অবশ্যই শিক্ষা দপ্তরের কর্তারা যারা চেয়েছিলেন কিন্তু আগের মন্ত্রী চাননি বলে সম্ভব হয়নি। আমি ব্যক্তিগতভাবে জানি শিক্ষা দপ্তরের প্রায় 99% আমলাই এটা বারে বারে চেয়েছিলেন। কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কমিটি, উপাচার্যরা সকলেই চেয়েছিলেন, প্রিন্সিপালেরা সকলেই চেয়েছিলেন। একজন ব্যক্তি, আমি জানি না আরো কেউ এর পেছনে ইয়ে ছিলেন কিনা, কিন্তু হয়নি। ফলে আজকে এটা হয়েছে। আমার মনে হয় যে এটা একটা ভালো কাজ। এবার দেখা যাক আগামী দিনে জিনিসটা কত হয়। ফলে আমি আবার যেটা শেষ করব যে 4 লাখ আসন সে ফাঁকা, এইটা মানে এইরকম নয় যে রাজ্যে পড়াশুনো করার আগ্রহী ছেলে মেয়ের সংখ্যা কমে গেছে বা নানান কারণে ছেলেমেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে তাই আসনগুলো ফাঁকা। আমি ব্যাখ্যা করলাম যে কি কারণে অতিরিক্ত আসনও তৈরি হয়েছে। একদমই এই 4 লক্ষ ফাঁকা পদ, অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা কলেজের গণ্ডি পর্যন্ত এগোলেন না, সেদিকে রাজ্য সরকার অন্য কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।